সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রঞ্জিত চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প ঘড়ি। গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের শোনার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত সব সময় আমাকে অনুপ্রাণিত করে। চলুন তবে শোনা যাক রঞ্জিত চট্টোপাধ্যায়ের ঘড়ি। গল্প পাঠ সৈয়দ আজিজ। টুংটাং করে ৮টা বাজল। জলতরঙ্গের মতো ভারী মিষ্টি সুরেল আওয়াজ। মানবেন্দ্র মুগ্ধ হয়ে তাকিয়েছিল গোলাকৃতি দেয়াল ঘড়িটার দিকে। বললে, বাহ, তোমার ঘড়িটা তো বেশ। এত মিষ্টি আওয়াজ বড় একটা শুনিনি। আর পেন্ডুলামটা অদ্ভুত। মৃদু হাসলাম। হ্যাঁ, সত্যিই অদ্ভুত। গোল ঘড়িটার তলায় খানিকটা কাটা, সেই ফাঁক দিয়ে একটা লম্বা স্টিলের চেন বেরিয়ে এসেছে। তার গোড়ায় ঝুলছে একটা রক্তচক্ষু ড্রাগনের মুন্ডু। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আন্দোলিত হচ্ছে ড্রাগন পেন্ডুলাম। মুন্ডুটা ধাতব নয়, হাড়ের তৈরি। মানবেন্দ্র জিজ্ঞেস করলে, তা ঘড়িটা সংগ্রহ করলে কোত্থেকে? এ যেন একটা কিউরিও। বললাম, তা বটে। ঘড়িটা এদেশীয় নয়, চীন দেশীয়। বয়সও হয়েছে তা 50 হলো। 50 বছর আগে আর্মেনিয়ান স্ট্রিটে পুরনো আসবাবপত্রের একটা দোকান ছিল। দোকানটা চালাতো এক চীনে বুড়ি মহিলা। আমার ঠাকুরদা গিয়েছিলেন সস্তায় একটা ইজি চেয়ার কিনতে। এই চীনে ঘড়িটা তার নজরে লেগে গেল। বুড়ি কিন্তু বেচতে চায় না, বলে ঘড়িটা ভূতে পাওয়া, ওটা নিও না বাবু। ভূতে পাওয়া ঘড়ি, সেটা কিরকম? মানবেন্দ্র কৌতূহল বোধ করল। আমি বললাম, ঠাকুরদাও ঠিক একই প্রশ্ন করেছিলেন। উত্তরে বুড়ি একটু চুপ থেকে একটা ছোট্ট গল্প বলেছিল। আমাদের কাছে সেটা গল্প, কিন্তু বুড়ির কাছে সত্য ঘটনা। ঘটনাটা বলি, শোনো। মানবেন্দ্র বলল, দাঁড়া, তার আগে একটা সিগারেট দাও হে শশাঙ্ক। চীনে বুড়ি, ড্রাগন মার্কা ঘড়ি, বেশ একটা রোমাঞ্চের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা এক পেয়ালা কফিও চলবে তো? চাকরকে ডেকে ফরমায়েশ দিলাম। পৌষের শেষ। শীত যেমন পড়বার তেমনি পড়েছে। তবু কুয়াশাটা এবছর অত্যাধিক। সন্ধ্যা হতে না হতেই শহরতলির মনোরম ছবি চাপ কুয়াশায় লেপে মুছে একাকার হয়ে যায়। শীতের সন্ধ্যা এরই মধ্যে নিশুতি রাত হয়ে উঠেছে। পথে ঘাটে লোক চলাচলের শব্দ নেই। তার বদলে শোনা যাচ্ছে থেকে থেকে একটা গুমড়ে ওঠা চাপা কাতরানি। কি জানি কেন সূর্যাস্তের পর থেকেই শীতের হাওয়া পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। পরিবেশটা গা ছমছমে, সন্দেহ নেই। এমন পরিবেশে মনটা প্রতিদিনের ব্যস্ত জীবনের ভিড় থেকে পালিয়ে ভিন্নতর স্বাদ পেতে চায়। নিরিবিলি গৃহকোণে 2-4টি বন্ধুর সঙ্গে ঘন হয়ে বসতে চায়। লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে বিচারণ করতে চায়। বোধহয় এই কারণেই মানবেন্দ্র আমার শহরতলির বাড়ির বৈঠকখানায় এসে এই পৌষ সন্ধ্যায় জমায়েত হয়েছে। আমার দেয়াল ঘড়িটা সে আগে কখনো দেখেনি তা নয়, কিন্তু ঘড়িটা সম্পর্কে তার মুখ থেকে কোনো কৌতূহল প্রকাশ পায়নি। হয়তো এই পৌষ সন্ধ্যায় ছমছমে পরিবেশে তার কৌতূহলকে জাগিয়ে তুলেছে আজ। কফি এলো, সিগারেট জ্বলল। মানবেন্দ্র সোফার ওপরে পা তুলে আলোয়ান মুড়ি দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ব্যাস, নাও এবার বলো সেই চীনে বুড়ির গল্প। বললাম, গল্পটা চীনে বুড়িকে নিয়ে নয়, তার বলা। হোচি জাতে চাষি হলেও সে ছিল ঘড়ি তৈরির ওস্তাদ কারিগর। গাঁয়ে বসে বসে সে নানা রকম ঘড়ি তৈরি করত, আর মাসে একবার করে শহরে যেয়ে বেচে আসত। সংসারে ছিল তার স্ত্রী তান আর একটি মেয়ে। তার বউ তান ছিল
খুব সুন্দরী, স্বাস্থ্যবতী। চাষির ঘরে অমন রূপ বড় একটা দেখা যায় না। হোচির সৌভাগ্যে অনেকের চোখ টাটালেও বউ নিয়ে তার সংসার ভারী সুখের ছিল। হোচি শুধু ঘড়িই করত, আর চাষের কাজ থেকে গৃহস্থালী সব রকম কাজ একা সারত তান। সেবায়, যত্নে, ভালোবাসায় তান আলোর মতো, হাওয়ার মতো ঘিরে রেখেছিল হোচির জীবনকে। একবার শহর থেকে ঘুরে এসে হোচি ঘরে তানকে দেখতে পেল না। শুধু ঘরে নয়, সারা গাঁয়ে খুঁজে পেল না। পাগলের মতো হয়ে গেল হোচি। অনেক চেষ্টার পর খবর পাওয়া গেল গাঁয়ের জমিদার তানকে হরণ করে অনেক দূরে নিয়ে গেছে, সেই নানকিন শহরে। খবরটা পাওয়ার পর থেকে হোচি আশ্চর্য রকম চুপচাপ হয়ে গেল। দেখা গেল অনেক দিন বাদে আবার সে একটা দেয়াল ঘড়ি নির্মাণ করতে হাত লাগিয়েছে। এমন কিছু অসাধারণ ঘড়ি নয়, কোনো বাহারি নকশা নেই, তবু এমন মন দিয়ে সে আর কখনো ঘড়ি বানায়নি। দিনে সে ঘড়ির কাজ করে, আর রাতে করে অন্য কাজ, ভূত প্রেতের পুজো। হোচি তন্ত্রমন্ত্র জানত। সারা রাত ধরে সে ঘড়িটার সামনে ধূপধুনো জ্বালায় আর বিড়বিড় করে মন্ত্র পড়ে। এক নাগারে 7 রাত ধরে চলল ভূতের পুজো। তারপর হোচি একটা মরা শকুনের হাড় থেকে খোদাই করল একটা ড্রাগনের মুন্ডু। চোখ দুটো লাল রং দিয়ে আগুনের মতো জ্বলজ্বল করে দিল। তারপর মুন্ডুটা আটকে দিল স্টিলের চেনের গোড়ায়। দুলতে লাগলো মুন্ডু, আর মুহূর্তে মুহূর্তে রক্তবর্ণ চোখ দুটো নিষ্ঠুর রক্ত তৃষ্ণায় ঝলসে উঠতে লাগলো। মানবেন্দ্রের 2 আঙুলে ধরা জ্বলন্ত সিগারেটের মুখে লম্বা ছাই জমেছে। চুপ করে বসে শুনছে। জানালার কাঁচের শার্সি দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার বস্তুহীন রহস্য জগৎ। শোনা যাচ্ছে শীতের হাওয়ায় কাঁপুনি ওঠা বিলাপ। আমি বলতে লাগলাম, এরপর হোচিকে দেখা গেল নানকিন শহরে। গাঁয়ের জমি জমা বেচে শহরে এসে আস্তানা পেতেছে। খুঁজে বেড়াচ্ছে জমিদারের ডেরা। যত বড় শহরই হোক, খুঁজতে খুঁজতে জমিদারের ঠিকানা পাওয়া গেল শেষ পর্যন্ত। হোচি কিন্তু জমিদারকে খুন করার চেষ্টা করল না, তার বিরুদ্ধে নারী হরণের নালিশও করল না। একদিন সে শুধু তিব্বতী লামা সেজে সেই ঘড়িটা জমিদারকে উপহার দিয়ে এলো। বলল, বড় পয়মন্ত এই ঘড়ি, যার ঘরে থাকে তার সকল বিষয় শুভ হয়, সে দীর্ঘায়ু হয়। জমিদার খুশি হয়ে ঘড়িটা নিজের ঘরে টাঙিয়ে রাখল। 1 বছর বাদে হঠাৎ ঘড়িটা বন্ধ হয়ে গেল। আশ্চর্যের বিষয়, ঘড়িটা পুরো দম দেওয়া ছিল, তবু বন্ধ হয়ে গেল। আর পরদিনই হঠাৎ দম বন্ধ হয়ে মারা গেল জমিদার। বয়স ছিল 40-এর সামান্য উপরে, নিরোগ, সবল স্বাস্থ্য, তবু মারা গেল হঠাৎ। খবর পেয়ে অনেক দিন বাদে হোচির মুখে একটা হাসি দেখা গেল। মানবেন্দ্রের নিশ্চুপ দেহটা এবার নড়ে উঠল। বলল, ভারী আশ্চর্য তো। আমি বললাম, হ্যাঁ, আশ্চর্য হবারই কথা বটে। জমিদারের আত্মীয়রা বলা বলি করল যে ঘড়িটা অলক্ষণে। ভয় পেয়ে তারা ঘড়িটাকে নামমাত্র দামে বেচে দিল শহরের এক নিলামওয়ালার দোকানে। হোচি একদিন সন্ধান পেয়ে সেটা কিনে এনে নিজের ঘরে রাখল। পরের বছর হঠাৎ একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল, পুরো দম থাকা সত্ত্বেও। পরদিন মারা গেল হোচি নিজেই, জল খেতে খেতে হঠাৎ দম আটকে। হোচির মেয়ে সান অপয়া ঘড়িটাকে বিদায় করে দিল। একজন প্রতিবেশীকে সেটা সে দিয়ে চলে গেল নানকিন শহরে। চীনে বুড়ি বলল, তারপর ঘড়িটা কত হাত ঘুরেছে কে জানে। বছর 3 আগে একদিন এক ইংরেজ ভদ্রলোক একটা পুরনো ঘড়ি নিয়ে এলো আমার দোকানে বেচতে। দেখেই চমকে উঠলাম, এই সেই ঘড়িওয়ালা হোচির ভূতের ঘড়ি। আমিও কিনব না,
সাহেবও ছাড়বে না। দারুণ ভয় পেলে যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, সাহেবের অবস্থা তেমনি। শেষ অবধি 1 পয়সাও না নিয়ে সাহেব ঘড়িটা এমনি রেখে গেল। সেই থেকে দোকানে পড়ে আছে, বাড়িতে কখনো নিয়ে যায়নি এই ভুতুড়ে ঘড়ি। বাবু, আমি মানা করছি, তুমি নিও না। তোমার ঠাকুরদা কি বললেন? মানবেন্দ্র প্রশ্ন করল। ঠাকুরদা প্রথমে একচোট হাসলেন, তারপরে বললেন, শোনো বুড়িমা, আষাঢ়ে গল্প ফেঁদেছ মন্দ না, কিন্তু জেনে দেখো, আমি শশাঙ্ক নাথ চক্রবর্তী, অল ইন্ডিয়া কুস্তি চ্যাম্পিয়ন ছিলাম। এখন বয়স 65। 10 বছর আগেও নিয়মিত কুস্তি লড়তাম। ভূত টুত আমি মানি নে। বুড়ি বললে, তুমি ভূত মানো না? ঠাকুরদা বললেন, না, কিন্তু বিশ্বাস করো ভূত আছে। থাক, আমার কিছু যায় আসে না। আমার নাম শশাঙ্ক, মানে ভূতনাথ। আমি ভূতদের প্রভু। আমার শখ হয়েছে, ঘড়িটা আমি কিনবই। বেশি দর না বাড়িয়ে সোজাসুজি বলো কত দিতে হবে। বুড়ি অত্যন্ত ম্রিয়মাণ হয়ে গেল, বলল, তুমি যখন ভুতুড়ে ঘড়িটা কিনবেই, তখন তোমার যা ইচ্ছা তাই দাও, তবে তোমার ঠিকানাটা লিখে দিয়ে যেও। ভগবান বুদ্ধ তোমায় রক্ষা করুন। মাত্র 5 টাকায় বার্গেন করে ঠাকুরদা ঘড়িটা নিয়ে বাড়ি ফিরলেন। মানবেন্দ্র বললে, তাই নাকি? তারপর? আমার সিগারেট নিভে গিয়েছিল। আবার ধরিয়ে বললাম, তারপর ঘড়িটার কথা আমাদের বাড়ির সবাই প্রায় ভুলেই গিয়েছিল। বৈঠকখানায় টাঙানো আছে, নির্ভুল সময় দেয়, মিষ্টি আওয়াজ করে প্রহর ঘোষণা করে। হঠাৎ এক শীতের সকালবেলা কম্বল মোড়া এক মূর্তি এসে হাজির। চুলগুলো সনের নুড়ি, সারা মুখের চামড়া গিলে করা, চোখ দুটো নেই বললেই চলে। বললে, শশাঙ্কনাথ চক্রবর্তী আছেন? ঠাকুরদা এসে চিনে বুড়িকে দেখে অবাক, বললেন, কি ব্যাপার বুড়িমা, তুমি হঠাৎ? বুড়ি আস্তে আস্তে বলল, ঘড়িটা তুমি যেদিন কিনেছিলে, সেদিন থেকে আজ ঠিক 1 বছর পূর্ণ হলো। তা তোমার কোনো বিপদ আপদ হয়নি তো? ঠাকুরদা হেসে উঠলেন, বললেন, ধুর, ও সেই সব খবরের জন্য তুমি খুঁজে খুঁজে আমার শহরতলির বাড়িতে এসেছো? না না বুড়িমা, না, আমার কোনোই বিপদ হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছো। বলেছি তো, আমি ভূতটুতদের প্রভু, ভূতটুত মানি না। তবে ঘড়িটা চমৎকার, ঠিক টাইম দিচ্ছে। বুড়ি যেন হেরে গেল। তবু লক্ষ্য করলাম, আস্তে আস্তে তার আঁকি বুঁকি কাটা মুখ প্রসন্ন হয়ে উঠেছে। বুড়ি চলে যাবার সময় ঠাকুরদা প্রশ্ন করলেন, শোনো শোনো শোনো, আচ্ছা, ঘড়িটার বিষয়ে এমন আজগুবি গল্প তুমি শুনলে কোত্থেকে? বুড়ি গলায় বিশ্বাসের জোর এনে বলল, আজগুবি নয়, সত্য ঘটনা। বটে? আচ্ছা, সত্য ঘটনাই সই। তা তুমি কোত্থেকে জানলে? চলে যেতে যেতে আস্তে আস্তে বুড়ি বলল, আমি সেই হোচির মেয়ে সান। আলোয়ানখানা ভালো করে জড়িয়ে মানবেন্দ্র বলল, যাক, তাহলে কোনো দুর্ঘটনা হয়নি নাকি? একটু চুপ থেকে বললাম, হয়েছে। মানবেন্দ্র 2 চোখে প্রশ্ন নিয়ে চেয়ে রইল। জানালার বাইরে পৌষের রাত কান পেতে শুনছে হাওয়ার ফুলে ফুলে কান্না। হাওয়ার হাহাকার আরও বেড়েছে। ঝাপসা কাঁচের শার্সি বেয়ে গড়িয়ে পড়ছে হিমের ফোঁটা। আমি আবার শুরু করলাম। চীনে বুড়ি যেদিন এসেছিল, সেদিন ঘড়ি কেনার পর 1 বছর পূর্ণ হয়। 1 বছরের মধ্যে ঘড়িটা একবারও বন্ধ হয়নি, কিন্তু সেই দিন সন্ধেবেলা বন্ধ হয়ে গেল। দম দিতে গিয়ে দেখা গেল পুরো দম রয়েছে। তবু ঠাকুরদা বললেন, কালকে ঘড়িটা ভালো দোকানে অয়েলিং করাতে দিও শশধর। শশধর আমার বাবার নাম। বাবা বললেন, অয়েলিং তো 3 মাস আগেই করানো হয়েছে। ঠাকুরদা বললেন, তবু একবার দেখিও। হাজার হলেও ঘড়িটার বয়স হয়েছে। অনেক নেড়ে চেড়েও ঘড়িটাকে চালানো গেল না। পরদিন ভোরবেলা থেকে
ঠাকুরদা বুকে একটা ব্যথা অনুভব করতে লাগলেন। যত বেলা হতে লাগলো ব্যথাটা বেড়েই চলল। ঘড়ির ইতিহাস আমার ঠাকুরমাও শুনেছিলেন। তার মুখ শুকিয়ে গেল। বারবার বলতে লাগলেন, এত জেদ ভালো নয়, এই নিশ্চয়ই ওই অলক্ষণে ভুতুড়ে ঘড়িটা ঘরে রাখার ফল। ডাক্তার এলো, ঠাকুরদাকে পরীক্ষা করে বললেন করোনারি অ্যাটাক। শুনে সবাই আশা ছেড়ে দিল। বাড়ি ময় নেমে এলো শোকের ছায়া। শুধু ঠাকুরদার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, যেন জিতে গিয়েছেন। হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, শুনলে শুনলে তোমরা সব, আমি মরছি থ্রম্বোসিসে, স্বাভাবিক রোগে, ভুতুড়ে ঘড়ির প্রভাবে নয়। ভূত টুত বলে কিছু নেই, সব বোগাস, একেবারে বোগাস। বিকেল নাগাদ ঠাকুরদার হাটের ঘড়িও বন্ধ হয়ে গেল। কিন্তু অন্তিম কাল পর্যন্ত তিনি জোর গলায় ঘোষণা করে গেলেন, ভূত নেই। মানবেন্দ্র বলল, কিন্তু তোমার কি মনে হয় শশাঙ্ক, সত্যিই ভূত নেই? আমি বললাম, ও বিষয়ে কখনো মাথা ঘামায়নি, কেননা মাথা ঘামাবার কোনো কারণ ঘটেনি। আমি ফাঁকা বাড়িতে রাত কাটিয়েছি, শ্মশানে গিয়েছি গভীর রাতে, পাড়াগাঁয়ে অন্ধকার রাস্তায় একা একা হেঁটেছি। কখনো ভূতের হাসি কান্নাও শুনিনি, কোনো ছায়ামূর্তিরও দেখা পাইনি। তাহলে তাহলে তোমার বিশ্বাস তোমার ঠাকুরদার হঠাৎ মৃত্যুর কারণ হোচির ভুতুড়ে ঘড়ি নয়? না না, ঘড়িটা কারণ নয়। চীনে বুড়ির চেয়ে ডাক্তারের উপরে আমার ভরসা বেশি। একটু থেমে মানবেন্দ্র বলল, কিন্তু শঙ্করনাথের করোনারি অ্যাটাক ঘড়িটা বন্ধ হবার ঠিক পরদিনই কেন হলো? 2-5 দিন আগে বা পরেও তো হতে পারত। বললাম, হ্যাঁ পারত বই কি, কিন্তু ঘড়ি বন্ধ হবার পরদিনই ঠাকুরদার মৃত্যুটা নেহাত অ্যাক্সিডেন্টাল, মানে কাকতালীয় ঘটনাও হতে পারে। ঘড়ি বন্ধ না হলেও হয়তো ঠাকুরদার বাঁচার মেয়াদ ওই দিনই ফুরোতো। হ্যাঁ, কিন্তু পুরো দম থাকা সত্ত্বেও ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আমার হাসি পেল। বললাম, ঠিক জানি না, বহু পুরনো কলকবজা কি কারণে বিগড়ে যায় ধরা মুশকিল, কিন্তু তা নিয়ে তোমার কেন মাথায় এত দুশ্চিন্তা ঢুকলো হে? বিজ্ঞান যুগের লোক হয়ে তুমি ভূতে বিশ্বাস করো নাকি? মানবেন্দ্র একটু অপ্রস্তুত হলো, গম্ভীর হয়ে বলল, বিশ্বাস যে করি তা বলতে পারি না, আবার বিশ্বাস করি না তাও জোর দিয়ে বলা চলে না। তবে এই অলৌকিক বস্তু জগতের বাইরে একটা অদ্ভুত অলৌকিক জগৎ আছে, সেটা বিশ্বাস করি। তাই নাকি? সেই অলৌকিক জগতে কি আছে শুনি? ছায়া ছায়া চেহারা, নাকি সুরে কান্না আর বিকট অট্টহাসি? হ্যাঁ মানবেন্দ্র, তোমার 40 বছর পার হলো, পেশায় ফিজিক্সের প্রফেসর, এখনো গ্রাম্য সংস্কার গেল না? মানবেন্দ্র চুপ করে আমার বিদ্রূপ হজম করল। তারপর আরো গম্ভীর হয়ে বলল, না, একে সংস্কার বলে বিদ্রূপ করো না শশাঙ্ক। এটা অনুভূতির ব্যাপার। অনেক সময় স্থূল অনুভূতি দিয়েও বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। একদিন হয়তো সত্যটা তুমি নিজেই বুঝবে। হেসে উঠলাম। আচ্ছা ঠিক আছে, বেশ 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 বেশ, তেমন দিন যদি কখনো আসে আমার বিদ্রূপ সেদিন ফিরিয়ে নেব। কিন্তু আমি আবারও বলছি, ভৌতিক গাঁজায় আমার নেশা হয় না। তর্ক আর বাড়ালো না মানবেন্দ্র। খানিক চুপ থেকে প্রশ্ন করল, তা তোমার ঠাকুরদা কতদিন হলো গত হয়েছেন? এই তো 5 বছর হলো। এর মধ্যে তোমাদের পরিবারে আর কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো মৃত্যু? বললাম, দীর্ঘ 5 বছরে কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটেনি এমন কোনো পরিবার দেখাতে পারো? মানবেন্দ্র বলল, আমি জানতে চাইছি শুধু তোমাদের পরিবারের কথা। আমরাও আর 5টা পরিবারের মতো,
ঠাকুরদা মারা যাবার বছর 2 বাদে আর একটা মৃত্যু ঘটে আমাদের পরিবারে। তবে সে মৃত্যুও ভৌতিক নয়, তার একটা স্পষ্ট কারণ ছিল। তাই কে মারা যান? আমার বাবা শশাঙ্ক চক্রবর্তী। 1 মিনিট আমার মুখের পানে তাকিয়ে রইল মানবেন্দ্র, তারপরে জিজ্ঞেস করল, কিভাবে? বলতে লাগলাম, আমার বাবা ছিলেন গ্লাসগো ইউনিভার্সিটির পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। একটা বিলেতি কোম্পানিতে চাকরি করতেন। কাশীপুরে তাদের একটা বিশাল ফ্যাক্টরি ছিল, সেখানেই ছিল বাবার কাজ। বছর 3 আগে আমার এক পিস্তুত বোনের বিয়ে লাগলো। বিয়েটা হবে আমাদেরই বাড়িতে। দিনটা মাঘ মাসের মাঝামাঝি। সেদিন সকাল থেকে বিয়ে বাড়ির সাড়া পড়ে গেল। সাজানো গোছানো, ভিএন চড়ানো, কম্পাউন্ডে প্যান্ডেল বাঁধা, সব শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, হাসি খুশির মেলা। বেলা 12টা নাগাদ বাবার কাছে টেলিফোন এলো। কারখানার মেশিনারি চলছে না, কোথায় কি বিগড়েছে ধরা যাচ্ছে না। এখনই একবার যেতে হবে, নইলে বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠাকুরদা নেই, বিয়ে বাড়ির আসল কর্তা বাবা। বিয়ের জন্য তার ছুটি নেওয়া আছে, অথচ এই কি বিভ্রাট। বাবা বললেন, আমি যাব আর আসব, বড় জোর 2-3 ঘন্টা, বর আসার আগেই ফিরব। চলে গেলেন। আর সেই যে গেলেন, ফেরার লক্ষণ নেই। কাজ পাগলা মানুষ, হয়তো অ্যাসিস্ট্যান্টদের কাজ বোঝাচ্ছেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা লগ্নেই বিয়ে। বর এসে পড়বে এখুনি, বাবার দেখা নেই। বাড়িশুদ্ধ লোক ভাবনায় অস্থির। শীতের সন্ধে একটু তাড়াতাড়ি নামে। অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে কারখানা থেকে আবার টেলিফোন এলো, বাবা হসপিটালে। অন্যমনস্ক হয়ে বাবা একটা হাই ভোল্টের তার ছুঁয়ে ফেলেছিলেন। হসপিটাল থেকে বাবা আর বাড়িতে আসেননি। মানবেন্দ্র চেঁচিয়ে উঠল, আর ঘড়িটা কি তখন চলছিল? আমি বললাম, না, একদিন আগেই বন্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ আর কথা হলো না। বাইরে শীতের হাওয়া হু হু করে কেঁদে কেঁদে উঠছে। ঘরের মধ্যেকার স্তব্ধতা ক্রমেই যেন ভারী লাগছে। মানবেন্দ্র উঠে পায়চারি করতে লাগলো, তারপর হঠাৎ থেমে বলল, ঘড়িটাকে আর রেখো না শশাঙ্ক, ঘড়িটাকে আর রেখো না, ফেলে দাও। আমি বললাম, কেন, ঘড়ি কি দোষ করলো? আহা, এখনো বুঝতে পারছো না? বেশ বেশ, তুমি না পারো, কাছেই গঙ্গা, আমি ঘড়িটাকে ফেলে দিয়ে আসছি। বুঝলাম মানবেন্দ্র উত্তেজিত হয়েছে। আমি বললাম, ধ্যাত তেরি, পাগলামি করো না তো। ঘড়িটা আমার ঠাকুরদার স্মৃতি, ফেলে দিলে তাকে অপমান করা হয়। মানবেন্দ্র পাগলের মতো আমাকে বোঝাতে লাগলো, এখনো সময় আছে শশাঙ্ক, এখনো সময় আছে। ঘড়িটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো, নইলে তোমার আরও বিপদ হবে। ভূত প্রেত দুষ্ট আত্মা, এদের নিয়ে ছেলে খেলা করতে নেই। এরা আছে। মনটা কঠিন হয়ে উঠল, গলার আওয়াজও। বললাম, থামো তো, থামো। তোমার সেই পচা পুরনো সংস্কার নিয়ে তুমি থাকো। ভূত সম্পর্কে আমরা নাস্তিকের বংশ। ভূত টুত মানি না, ব্যাস। শান্ত হয়ে গেল মানবেন্দ্র। আলোয়ানখানা ভালো করে মুড়ি দিয়ে হাতের রিস্ট ওয়াচের দিকে একবার তাকালো, তারপর ক্ষুব্ধ গলায় বলল, বেশ, তুমি তোমার জেদ নিয়েই থাকো। রাত 10টা বাজলো, আমি চলি। চলে গেল মানবেন্দ্র, কিন্তু আমি আমার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে পাথর হয়ে গেলাম। মানবেন্দ্রর হাত ঘড়িতে এখন 10টা, আমার দেয়াল ঘড়িতে 8টা 20। আবার তাকালাম, তাকিয়ে ভালো করে দেখলাম পেন্ডুলামের চেন নড়ছে না, দুলছে না মরা শকুনির হাড়ের তৈরি রক্তচক্ষু ড্রাগনের মুন্ডু। বাবা মারা যাবার 3 বছর পরেই ঘড়িটা আবার বন্ধ হলো, অথচ আজই সকালে আমি নিজে দম দিয়েছি। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন যেন শীত করতে লাগলো। ভূত সম্পর্কে নাস্তিকের বংশের ছেলে আমি, আমার মনের জোর কি কমে আসছে? চোখ সরিয়ে জানালার দিকে তাকালাম, মনে হলো সেই চীনে বুড়ি সানের মতো এই পৌষের রাত চাপ চাপ কুয়াশার কম্বল মুড়ি দিয়ে কাঁচের শার্সির পাশে এসে দাঁড়িয়েছে, উঁকি দিয়ে দেখছে আমাকে। তার পেছনে কুয়াশায় ঝাপসা আরও কত অশরীরী ছায়া। শীতটা ক্রমশ বাড়ছে। একা একা ঘরে বসে শুনছি শীতের হাওয়া ডুকরে ডুকরে মরা কান্না কাঁদছে। ঘড়িটা আবার বন্ধ হলো। ঠাকুরদা গেছেন, বাবা গেছেন, এবার কার পালা?